কে পুলের হালকা আলোয় প্রবেশ করে। তার চেহারা দেখা যাচ্ছিল না, কিন্তু শরীরের গঠন বেশ আকর্ষণীয়, যেটা দেখা মাত্রই যে কোনো মানুষ বিমোহিত হয়ে যাবে। কিন্তু যখনই সে পুলে প্রবেশ করে, সবগুলো লাইট ফ্ল্যাকচুয়েট হতে শুরু করে। কিন্তু তারপরেও সেই মেয়েটি আস্তে আস্তে সামনের দিকে এগোয়, কিন্তু তার চোখে ভীষণ ভয় দেখা যাচ্ছিল। আর প্রতিটি কদমের সাথে ডানে বামে তাকানোর এই কথাটির সাক্ষী ছিল। যেভাবে যেভাবে মেয়েটি তার কদম সামনের দিকে এগোয়, পেছনে লাগানো লাইটগুলো এক এক করে বন্ধ হয়ে যায়। কয়েকবার এরকম হতে দেখে মেয়েটা সেখানেই দাঁড়িয়ে যায়, কিন্তু ঠিক তখনই তার মাথার উপরের লাইট ছাড়া সবগুলো লাইট বন্ধ হয়ে যায়। বাতাসে ছড়ানো ওই আওয়াজ আরো তীব্র হয়ে ওঠে, আর ওই মেয়েটি ভয়ে কাঁপতে শুরু করে। কানের পেছনে দিয়ে বয়ে যাওয়ার শব্দ শুনে তার মনে হয় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। দেখার জন্য সে আস্তে আস্তে পেছনে ঘুরে। ঠিক তখনই তার মাথার উপরে জ্বলা স্ট্রিট লাইটটা বন্ধ হয়ে যায়। তারপর হঠাৎ তীব্র আলোর সাথে আস্তে আস্তে সেখানে থাকা সবগুলো লাইট জ্বলে ওঠে, আর সেই লাইটগুলোর আলো অনেক বেশি তীব্র হতে থাকে। তারপর একটি ভয়ানক ব্লাস্টের সাথে বন্ধ হয়ে যায়। কিন্তু তারপর অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার ছিঁড়ে তীব্র আলোর সাথে একটি লাইট জ্বলে ওঠে, আর সেই সাথে সেই আলো এই মেয়েটার শরীরে প্রবেশ করে। তারপর তীব্র একটা ঝটকার সাথে মেয়েটার মাথা নিচু হয়ে যায়। মাথা ঝুঁকানো ওই মেয়েটা এখন আস্তে আস্তে তার মাথা উপরে উঠায়। তার শরীরের অর্ধেক অংশ আগুন লেগে যায়। নিজে নিজেই সে মাটি থেকে কিছুটা উপরে উঠে যায়। তারপর তার মাথা উপরে উঠায়। তার গলায় ক্রস চিহ্ন ছিল। তারপর অর্ধেক চেহারা ভয়ানক একটি হাসি দিয়ে বলে, জেসিকা ইজ ব্যাক। আমার মন দূরের কোনো পাহাড়ে হারিয়ে গিয়েছে। দোস্ত রোহান, 3 বছর পর কেন আমরা আবার সেই মাস্কিপুরে যাচ্ছি? যদি ঘোরাফেরা করারই হতো তাহলে তো আমরা গোয়ায় যেতে পারতাম। ঘোরাফেরা তো ব্যাস একটি বাহানা, আসলে তো ফার্ম হাউস বিক্রি করতে যাচ্ছি। কিন্তু হঠাৎ করে এই ক্রেতা পেলি কোথায়? জানি না, অনলাইনে কথা বলেছিলাম। পরবর্তী বুলের সামনে সে আমাদের জন্য অপেক্ষা করছে। এমনিতেও আমরা তো বিক্রি করতেই চাই, তাই না? সক্ষম? হ্যাঁ স্যার। ঠিক আছে, পিছনে এসে আরামে বসুন। তোমার চেহারা তো ভুলভুলাইয়া অক্ষয় কুমারের মতো লাগছে। সম্পত্তি কিনবে নাকি ভূত তাড়াতে যাচ্ছ? তাড়াতে না, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে দেখে দেব। আচ্ছা, জীবন কাকাকে তো দেখা যাচ্ছে না। হয়তো ভিতরে আছে। ভেতরে চলো তাহলে। ও ভুলভুলাইয়া মশাই, আজ রাতে আপনি আমাদের সাথে থেকে যান, কালকে সকালে ডিলের কথা বলবো। কেন নয়, এমনিতেও আজ অমাবস্যার রাত, বাইরের খারাপ শক্তির জোর অনেক বেশি হবে। শিবম সাকসামের কথা শুনে একটু হেসে ফেলে, কিন্তু সাকসামকে তার একটু আজব লাগে। যাই হোক, সবাই ভেতরে যায়। রান্নাঘরে একটি মেয়ে রান্না করছিল, যাকে দেখে শিবমের চোখ চমকে ওঠে। তারপর সে তার দিকে এগিয়ে যায়। যখনই শিবম কিচেনের একদম কাছে চলে যায়, তখনই দেয়ালের একটি ফ্রেম ভেঙে নিচে পড়ে যায়, যাতে রোহানের ছবি লাগানো ছিল। ভাঙার আওয়াজে ওই মেয়েটি শিবমের দিকে তাকায়। শিবম ভাঙা ফ্রেমটা উঠানোর চেষ্টা করে, কিন্তু তার হাত কেটে যায়। আপনার হাত কেটে গেছে, হলুদ লাগিয়ে দিই, ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি কে? আর জীবন কাকা কোথায়?
নাও এসে পড়েছে জীবন কাকা, আর সেই সাথে বলির জিনিসপত্রও নিয়ে এসেছে। কাকা কেমন আছেন আপনি? আর কিচেনের এই মেয়েটা আপনার মেয়ে তাই না? হ্যাঁ স্যার, লক্ষ্মী অনেক বড় হয়ে গিয়েছে, চিনতে পারিনি আমিও বুঝতে পারিনি যে সে আমাদের লক্ষ্মী। এখন আপনারা আরাম করুন, ততক্ষণে আমি আপনাদের জন্য দেশি মুরগি রান্না করে নিয়ে আসি। আরে বাহ, চলো শিবাম, এখন রুমে গিয়ে আরাম করি। তুমিও আরাম করো সাকশাম। আমার তো এখনো অনেক কাজ বাকি, আমি এখানেই বসবো। যার যা ইচ্ছা তাই করো, ব্যাস সকাল হয়ে যাওয়ার আগে কেউ বাড়ি থেকে বের হইও না, এই কথাটা সবাই মনে রেখো। আজ কিন্তু আমাবস্যা। কিছুক্ষণ আরাম করার পর সবাই খাবার খেতে চলে যায়। শিবাম তখনও লক্ষ্মীকেই দেখছিল, আর লক্ষ্মী হাসতে হাসতে খাবার পরিবেশন করে। তারপর সবাই হাসি ঠাট্টা করতে করতে নিজেদের খাবার শেষ করে যার যার রুমে ঘুমাতে চলে যায়। অন্যদিকে পুলের পাশে বসে থাকা তান্ত্রিক তার তন্ত্রবিদ্যা নিয়ে ব্যস্ত। তারপর জোরে বিদ্যুৎ চমকায়, আর ওই তান্ত্রিকের চেহারা পরিষ্কারভাবে দেখা যায়, যেটা কিনা আর কেউ নয় বরং সাকস্বামী। প্রায় অর্ধেক রাত হয়ে যায়, তখন লক্ষ্মী শিবামের রুমে উকি মারে। তারপর যখনই শিবামের নজর তার উপর পড়ে, সে চলে যায়। তাকে দেখে শিবাম হঠাৎ তার বিছানা থেকে উঠে বাইরে চলে যায়। সেখানে লক্ষ্মী তার হাতে ফুল নিয়ে দাঁড়িয়েছিল। আপনার জন্য ফুল। ছোটবেলায়ও তুমি আমাদের অনেক ফুল দিতে, আর এখন তো অনেক বড় হয়ে গিয়েছো, তাই এই ফুল তোমার চুলেই বেশি সুন্দর লাগবে। এ কথা বলে শিবাম তার চুলে ফুল লাগিয়ে দেয়। তারপর লক্ষ্মী হাসতে হাসতে শিবামের হাত ধরে তাকে বাইরের দিকে নিয়ে যায়। শিবামের চোখগুলো এমনভাবে চমকাচ্ছিল যেন সে লটারির টিকিট পেয়ে গিয়েছে। প্রবল বাতাস আর বিদ্যুৎ চমকানোর কারণে অমাবস্যার রাত আরো বেশি ভয়ানক হয়ে উঠেছিল। অন্যদিকে রোহানের রুমের দরজা একা একাই চলে বন্ধ হয়ে যায়। এই দরজার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে দেখে তার পাশে শিবাম নেই। শিবাম, কই তুমি? রোহান আবার তাকে ডাকে, কিন্তু তার কোনো আওয়াজই শোনা যায় না। তারপর সে তাকে খুঁজতে যাবে, তখনই তার নজর শিবামের মোবাইলের উপর পড়ে। তারপর সে দেখে তার মোবাইলে কোনো একটি মেয়ের মেসেজ এসেছে, আমি পুলের কিনারায় তোমার জন্য অপেক্ষা করছি। রোহান মেসেজ পড়ে খুশি হয়ে যায়, আর তারপর ওহো, এই শিবাম তো ছুপা রুস্তম, এক্ষুনি পুলের কিনারে গিয়ে ওকে হাতে নাতে ধরবো। রোহান তখনই রুম থেকে বাইরে যেতে থাকে, আর যখনই রুম থেকে বাইরে যায় তখনই পুরো ফার্ম হাউস আগুন ধরে যায়। রোহান ভয়ে দৌড়াতে দৌড়াতে জীবন কাকার রুমে ঢুকে যায়, কিন্তু সেখানে সে ছিল না, বরং তার কাপড় পরিহিত একটি কঙ্কাল পড়েছিল। আর লক্ষ্মী ছবি দেয়ালে টানানো ছিল, যার চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। এইসব দৃশ্য দেখে রোহানের রূপ কেঁপে উঠে। তখনই জীবনের কঙ্কাল দাঁড়িয়ে যায় আর বলে, তোর পাপের শাস্তি এখন আমরা ভোগ করছি। যারাই তোর সাথে থাকবে তারাই মরবে। যদি বাঁচাতে পারিস তাহলে বাঁচিয়ে নে নিজের বন্ধুকে। শিবাম, আমার বন্ধু, কি হয়েছে তোর? কি করেছো তুমি আমার বন্ধুর সাথে? শিবাম, শিবাম আমার বন্ধু, কিছু তো বল। তোর বন্ধুর এই অবস্থা ও নয়, আমি করেছি। আর আমার এই অবস্থা তুই করেছিস, মনে আছে না? আজ থেকে 3 বছর আগে এই পুলের উপর তুমি আমার সাথে কি করেছিলে? আমি অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু তুই আমার একটি কথাও শুনিসনি, আর আমাকে টুকরো টুকরো করে দিলি।
আমি আমার প্রাণ ভিক্ষা চাইছিলাম আর তুই আমাকে পুড়িয়ে এই নদীতে ফেলে দিয়েছিলি। আমি তো এখানে আমার ভালোবাসার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু তাকে দেখার আগে তুই আমাকে খতম করে দিলি। আর এখন তোমাদের সবাইকে শেষ করে দিয়ে আমি একটি নতুন জীবন উপভোগ করব আমার ভালোবাসার সাকসামের সাথে। আমাকে মাফ করে দাও, আমি আমার ভুল স্বীকার করেছি জেসিকা। তখন আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম, ছেড়ে দাও আমাদের। যারা আমাকে সচক্ষে মরতে দেখেছে আর আমার চিৎকার শুনে আমাকে মরতে দিয়েছে, তাদের জীবিত থাকার কোনো অধিকার নেই। জেসিকার ইশারায় দুই বন্ধু শিবাম আর রোহান আগুনে পুড়তে শুরু করে আর তার প্রতিশোধ পূর্ণ হলো। সেদিন সাকস্বামী তার জাদুবিদ্যা দিয়ে পুলের লক্ষ্মী শরীরে জেসিকার আত্মা ঢুকিয়ে দিয়েছিল, যেন সে তার গুনাহগারদের শাস্তি দিতে পারে আর বাকি জীবন লক্ষ্মীর শরীরে থেকে সাকস্বামীর সাথে পার করে দিতে পারে। আর এখন তারা দুজন একসাথে সুখে শান্তিতে রোহানের ফার্ম হাউসে থাকে। আজকের কাহিনী নগরের তাজমহলের খাজানাকে ঘিরে তৈরি, যে খাজানার চর্চা 12 শতাব্দীতেও চর্চিত ছিল আর আজও চর্চিত। ভারত সরকারও নগরের খাজনা খুঁজে বের করার চেষ্টা করছিল, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়। শোনা যায় কিছু খারাপ শক্তি খাজানা পাহারা দিচ্ছে, কিন্তু যারাই ওই খাজানা লুটতে চায় তারা তাদেরই মেরে ফেলে। কিন্তু পৃথ্বী আর শালিনী এই ব্যাপারে অজ্ঞাত ছিল। তারা ওই খাজানা লুটে নেওয়ার জন্য নগরের মহলের দিকে যাচ্ছিল। শালিনী, খাজানা পাওয়ার পর তুমি সেটা দিয়ে কি করবে? পৃথ্বী বাইক চালাতে চালাতে তার পেছনে বসা শালিনীর কাছে জিজ্ঞাসা করে, কিন্তু শালিনীর চারদিকের আওয়াজ শুনে একদম চুপ হয়েছিল। তারপরেও সে পৃথ্বীকে বলে, পৃথ্বী, আমরা দুজন ঠিক করছি তো? জানি না কেন আমার মন আনচান করছে। একে তো এত নীরব পরিবেশ, তার উপর তুমি রাতের বেলাতে চুরি করার সিদ্ধান্ত নিয়েছো। যেভাবে যেভাবে পৃথ্বী আর শালিনী নগরীর দিকে এগিয়ে যাচ্ছিল, সেভাবে পৃথ্বী তার বাইকের গতি বাড়িয়ে চলছিল। আর শালিনী আশেপাশের দৃশ্য দেখে ভয় পাচ্ছিল। কিছুটা সামনে এগোতেই যখন ভাঙাচোরা রাস্তা আসে, তখন সে চিৎকার করে পৃথ্বীকে জোরে আঁকড়ে ধরে। শালিনীর চিৎকার শুনে পৃথ্বী বাইক থামিয়ে দেয়। শালিনী, কি হয়েছে তোমার? কেন এত রাতে এতবার চিৎকার করছো? কেউ যদি শুনে ফেলে তাহলে তো বিপদ হয়ে যাবে। পৃথ্বী রাগে গজগজ করতে করতে শালিনীকে বলে। তারপর শালিনী, পৃথ্বী, কালো বিড়াল আমাদের রাস্তা কেটেছে, এটা খুবই অশুভ লক্ষণ। শালিনীর কথা শুনে পৃথ্বী হাসতে হাসতে বলে, তুমিও না শালিনী, আজকের সময় এসব কথা কেউ বিশ্বাস করে? চুপচাপ বসো, ব্যাস আমরা পৌঁছে গিয়েছি। পৃথ্বী শালিনীকে চুপ করে বসতে বলে। যখন বাইক চালাতে যাবে তখন দেখে বাইকের টায়ার পাংচার হয়ে গিয়েছে। ও, এটা কি হয়ে গেল? নাও দেখো, তোমার বিড়াল বাইকের টায়ার পাঞ্চার করে দিয়েছে। এখন বলো ওকে এই পাঞ্চার ঠিক করতে। পৃথ্বী রাগে এ কথা বলে পায়ে হেঁটেই নগরীর দিকে যেতে থাকে। পৃথ্বীকে একলা একলা যেতে দেখে শালিনীও তার পেছনে পেছনে যেতে থাকে। দুজন যখন মহলের দরজার কাছে পৌঁছায়, তখনই এক বুড়ি মহিলা লাঠিতে ভর করে তাদের দিকে হেঁটে আসে আর মুচকি হেসে বলে, খাজানা লুট করতে এসেছো? ভালোই হয়েছে, অনেক বছর ধরে তারাও কারো রক্ত খায় না। যাও যাও, তারাও তোমাদের জন্য অপেক্ষা করছে। পৃথ্বী আর শালিনী কোনো কিছু বুঝে ওঠার আগে সেই বুড়ো মহিলা তাদের সামনে থেকে চলে যায়। পৃথ্বী, এই মহিলা কে আর কি সব উল্টাপাল্টা কথা বলছিল? ওই বুড়ো মহিলা যেতেই শালিনী পৃথ্বীকে বলে, কিন্তু পৃথ্বী ওই বুড়ি মহিলার কোনো কথাই সিরিয়াসলি নেয় না।
আর শালিনীর হাত ধরে নগরীর মহলের দিকে এগিয়ে যায়। শালিনী, তুমি জানো আমার বাবা আমাকে ছোটবেলায় পৃথ্বীরাজ চৌহানের গল্প শোনাতো, কিভাবে সে 17 বার মোহাম্মদ গৌরীকে হারিয়েছে। তারপরেও যখন তাকে দাস বানানো হয়েছিল তখন সে তার শব্দভেদ বানবিদ্যা দিয়ে মোহাম্মদ গৌরীকে মৃত্যুর কোলে শুইয়ে দিয়েছিল। পৃথ্বী শালিনীর সাথে কথা বলতে বলতে একটি রুমের দিকে যাচ্ছিল। শালিনীও হাতে মশাল নিয়ে তার পিছনে পিছনে যাচ্ছিল। পৃথ্বী হাতে নকশা নিয়ে মশালের আলো সেটাই পড়তে পড়তে একটি অন্ধকার গুহার দিকে এগিয়ে যাচ্ছিল। তাহলে এই কারণেই তোমার বাবা তোমার নাম পৃথ্বী রেখেছে, তাই না? হ্যাঁ, তাই তো আমি আর্কিওলজি নিয়ে পড়ার পরে সবার আগে নগরের এই মহলে আসার সিদ্ধান্ত নিয়েছি, যেন আমি পৃথ্বীরাজকে আরও একটু কাছে থেকে জানতে পারি। ও তো আমার হিরো, আর এই টাকা উপার্জন করতে মানুষকে কি না করতে বাধ্য করে, তাই না? পৃথ্বী কথা বলছিল, তখনই আলো দেখে পেঁচার দল পৃথ্বী আর শালিনীকে আহত করে তাদের সামনে দিয়ে চলে যায়। দুজনের চেহারা পুরোপুরি ছিলে গিয়েছিল, আর ভয়ের কারণে শালিনীর হাত থেকে মশাল নিচে পড়ে নিভে যায়। শালিনী, তুমি ঠিক আছো তো? পৃথ্বী অন্ধকারে শালিনীকে জিজ্ঞাসা করে, আর শালিনী বলে, হ্যাঁ পৃথ্বী, আমি একদম ঠিক আছি। তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, আমিও ঠিক আছি। দাঁড়াও, এক্ষুনি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাবো, ভয় পেও না তুমি। পৃথ্বী এই কথা বলেই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেয়। শালিনী ঠিক তার পেছনেই দাঁড়িয়েছিল। পৃথ্বী নিজেকে সামলে সামনের দিকে এগিয়ে যায়। শালিনীও তার পেছনেই যাচ্ছিল। শালিনী, নিচে যেই কঙ্কালগুলো দেখতে পাচ্ছ তারা সবাই খাজনার লোভেই এখানে এসেছিল, তারপর নিজেদের মধ্যে লড়াই করে নিজেরাই মরেছে। আমি তো সবাইকে মেরেছি, তাহলে ওদের ভয় পাওয়ার কি আছে? শালিনীর কথা শুনে পৃথ্বী হাসতে শুরু করে। তুমি মেরেছ? তাহলে এটা বলো, এই হাতে তলোয়ার নিয়ে যেই কঙ্কলটা পড়ে আছে ওটাকে তুমি কিভাবে মেরেছো বলো? এতে শালিনী বলে, এটা একটা ইংরেজ ছিল, এই মহলের খাজানা লুট করতে এসেছিল। আমি প্রথমে ওর চোখ উঠিয়ে নেই, তারপর জীবিত অবস্থায় ওর শরীর থেকে ওর হৃৎপিণ্ড বের করে নিই। আর এটা একটি মোগল সেনাপতির ছিল, খুব খারাপভাবে মৃত্যু হয়েছিল ওর। শালিনীর কথা শুনে পৃথ্বী চমকে উঠে। সে কিছুক্ষণের জন্য অবাক হয় ঠিকই, কিন্তু সে শালিনীর কথাগুলোকে ফাইজলামি ভেবে বাতাসে উড়িয়ে দেয়। আচ্ছা, তুমি যেহেতু ওদের মেরেছ, তাহলে নিশ্চয়ই তুমি এটাও জানো যে এই মহলে কত খাজনা আছে। এই মহলে এত খাজানা আছে যে পুরো ভারতের সবগুলো রাস্তা সোনা দিয়ে তৈরি করা সম্ভব। শালিনীর কথা শুনে পৃথ্বীর চোখ ঝলমল করে ওঠে। ফ্ল্যাশ লাইটের আলোতে পৃথ্বী যখন সামনের দিকে এগোচ্ছিল, তখনই হঠাৎ শালিনী পৃথ্বীর হাত ধরে তাকে থামিয়ে দেয়। পৃথ্বী, খাজানার রাস্তা ওইখানে নয়, এখানে। শালিনীর কথা শুনে পৃথ্বী চমকে উঠে, কারণ নকশা তো তার হাতেই ছিল, কিন্তু শালিনী যে রাস্তার কথা বলছে সেটা তো নকশায় নেই। কিন্তু শালিনী, এই নকশাটার এমন কোনো রাস্তা নেই, তাহলে তুমি কিভাবে বলছো এই রাস্তা দিয়ে গেলে খাজনা পাওয়া যাবে? এ কথার উত্তরে শালিনী বলে, এই রাস্তাটা পৃথ্বীরাজ চৌহান বানিয়েছিল, যেন প্রয়োজন পড়লে জলদি খাজানা বের করতে পারে আর অসহায় মানুষের সাহায্য করতে পারে, যার মূল্য আমার 5 বোনকে দিতে হয়েছিল। হ্যাঁ পৃথ্বী, আমরা 7 বোন ছিলাম। আমার 5 বোনকে আমার চোখের সামনেই সে তার শব্দভেদ বানিয়ে মেরে ফেলেছিল। শালিনীর এই কথা শুনে পৃথ্বী অনেক অবাক হয়ে যায় আর ভয়ে কাঁপতে শুরু করে। সে তোতলাতে তোতলাতে শালিনীকে বলে, কি হয়েছে তোমার? কি বলছো এসব? পৃথ্বীরাজ চৌহান তো 100 বছর আগেই মারা গেছে, তাহলে তুমি তাকে কিভাবে দেখেছো? আর আমি যতটুকু জানি তোমার কোনো বোন নেই। কিন্তু শালিনীর এই উত্তর না দিয়ে চুপচাপ পৃথ্বীর দিকে তাকিয়ে থাকে। তার পরের মুহূর্তে তাকে ভেতরে যাওয়ার ইশারা করে বলে, পৃথ্বী, তুমি ভেতরে যাও, নিজেই খাজানা দেখতে পারবে। আমি তোমার পেছনে পেছনে আসছি। পৃথ্বী বুঝতে পারছিল না শালিনী তাকে কি বলতে চাইছে,
কিন্তু তবুও খাজানার কথা ভেবে পৃথ্বী সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূর যেতে চারদিকের মশালগুলো একা একাই জ্বলে ওঠে। সে দেয়ালের উপর 5টি তীর দেখতে পায়, তার ঠিক নিচে একটি ধনুকও পড়েছিল। এটা তো সেই ধনুক যেটা আমি বইয়ের পৃথ্বীরাজ চৌহানের হাতে দেখেছিলাম। পৃথ্বী নিজের সাথে বড়বড় করছিল, ঠিক তখনই তার নজর সেখানে থাকা সোনার বাক্সের উপর পড়ে, যেটা সোনা দানা দিয়ে ভর্তি ছিল। এতগুলো স্বর্ণ দেখে তার চোখও সোনালি রং ধারণ করে। সে হঠাৎ এতগুলো সোনা দেখে খুশিতে নেচে ওঠে আর পাগলের মতো সোনা দিয়ে গোসল করতে শুরু করে। তখনই হঠাৎ সে শালিনীর আওয়াজ শুনতে পায়। তারপর সে দেখে শালিনী ঠিক তার মতো দেখতে পৃথ্বীর সাথে কথা বলতে বলতে এগিয়ে আসছে। শালিনী, তুমি তো আমার পিছনে পিছনে আসছিলে, তাহলে সামনের দরজা দিয়ে কিভাবে আসলে? আর এই দ্বিতীয় পৃথ্বীটাকে? শালিনীও তার সামনে আরো একটি পৃথ্বীকে দেখে চমকে উঠে, কারণ সেও পৃথ্বীর পেছনে আরো একটি শালিনীকে দেখতে পেয়েছিল। দুজনই একে অপরকে দেখে চমকে উঠে। শালিনীকে রেখে পৃথ্বী যখন পেছনে ঘুরে তাকায়, তখন সে একদম ব্রাহ্মণী হয়ে গিয়েছিল। সে দৌড়ে অন্য শালিনীর দিকে যায়, কিন্তু মাঝখানে থেমে যায়, কারণ অন্য শালিনী যে পৃথ্বীর সাথে কথা বলছিল সেও তার আসল ব্রাহ্মণীর রূপে চলে আসছিল। লোভী মানুষ, তোমরা কখনো কোনো জিনিস নিয়ে সন্তুষ্ট হতে পারোনি, তাই না? তুমি তোমার লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছো যে তোমার চুরি করার মতো দুরবস্থা হয়ে গিয়েছে। দুই ব্রাহ্মণী তাদের বিকট রূপ নিয়ে পৃথ্বীকে মৃত্যুর কোলে শুয়ে দিতে এসেছিল। পৃথ্বী দুই ব্রাহ্ম চোখে তার নিশ্চিত মৃত্যু দেখতে পাচ্ছিল, আর ভয়ে সে যখন বাইরের দিকে ছুটে যাচ্ছিল, তখন সে যা দেখে তা দেখে তার চোখ কপালে উঠে যায়। যে ইংরেজ আর মুঘল সেনাপতি কঙ্কালগুলোকে আসার সময় দেখেছিল, তারা দুজন তাদের হাতে তলোয়ার নিয়ে পৃথ্বীকে মারতে আসছিল। পৃথ্বী তাদের দুজনকে দেখে বুঝে যায়, যখন মশাল নিভে গিয়েছিল আর অন্ধকার ছিল, তখন দুই ব্রাহ্মণী দুইটি রূপ নিয়ে শালিনীর সাথে চলে যায়, আর অন্যটি শালিনী সেজে পৃথ্বী সাজে। তারপর দুজনকে ধোঁকা দেয়া হয়েছে। পৃথ্বী আর শালিনী দুজন ভয়ে একে অপরের একদম কাছে চলে আসে। আমরা ব্রাহ্মণী, এই খাজানা রক্ষা করার অভিশাপ দেয়া হয়েছে আমাদের। যদি কেউ এই খাজানা ধরে, তাহলে আমার হাতে মৃত্যু নিশ্চিত। ব্রাহ্মণীর কথা শুনে পৃথ্বী চিন্তায় পড়ে, কারণ সে শুধু খাজানা ধরেনি, বরং সেটা দিয়ে গোসল করেছে। সে বুঝতেই পেরে গিয়েছিল যে এখন সে ব্রাহ্মণীর হাতে মরতে চলেছে, কিন্তু সে নিজের জন্য নয়, বরং শালিনীর জন্য চিন্তা করছিল, কারণ সে নিজের লোভের কারণে শালিনীকে বিপদে ফেলেছে। পৃথ্বী একদম শান্ত হয়ে যায় আর এক নজরে শালিনীর দিকে তাকিয়ে থাকে। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। তার মনে হয়েছিল আগে ব্রাহ্মণী তাকে মারবে, তারপর শালিনীকে, কারণ সে খাজানা নিয়ে গোসল করেছিল। কিন্তু বাস্তবে এর ঠিক উল্টোটা ঘটে। ইংরেজ আর সেনাপতি শালিনীর দিকে এগিয়ে যায়, তাদের তলোয়ার দিয়ে তার দেহ ভাগ করে ফেলে। পৃথ্বী নিজের চোখের সামনে শালিনীকে মরতে দেখেছিল। এমন সময় সে দেখে শালিনীর চোখ এখনো ধনুকের দিকে ইশারা করছে। সে বুঝতে পেরে গিয়েছিল তার এখন কি করতে হবে। পৃথ্বী তৎক্ষণাৎ সেই ধনুক উঠায়, আর দেয়াল থেকে তীর নিয়ে সে যখনই তীর ধনুকে লাগায়, তখন যেন পৃথ্বীর মধ্যে পৃথ্বীরাজ চৌহানের আত্মা ঢুকে যায়। তার হাব ভাব এক মুহূর্তের মধ্যেই বদলে যায়। বুক উঁচু আর বাহু চওড়া, চোখ চমক আর চেহারার উজ্জ্বলতা। তারপর চোখ বন্ধ করে পৃথ্বী বলে, 4 মাস 24 দিন আন্ডুলাস ধনা তাউতাম ব্রাহ্মণী পৃথ্বীরাজ চৌহান। এ কথা বলেই পৃথ্বী বাতাসে তীর ছুঁড়ে মারে, যেটা সোজা বাতাসে উঠতে থাকা ব্রাহ্মণীর গায়ে গিয়ে লাগে।
তার কিছুক্ষণ পরেই পৃথ্বী আরেকটা তীর ধনুকে লাগায় আর সেটাও বাতাসে ছুড়ে দেয়, যেটা অন্য আরেকটা ভ্রাম ডাইনির গায়ে গিয়ে লাগে। দুই ভ্রাম ডাইনি শেষ হয়ে যায়। তাদের সাথে সাথে সেই সেনাপতি আর ওই ইংরেজের আত্মাও বাতাসে বিলীন হয়ে যায়। পৃথ্বী যখন জ্ঞান ফিরে তখন সে দেখে একদিকে খাজানা পড়ে আছে আর অন্যদিকে শালিনীর শরীরের টুকরো। পৃথ্বী উদাস মন নিয়ে শালিনীর শরীরের অংশের দিকে এগিয়ে যায়, তারপর সেটাকে জড়িয়ে ধরে বলে, শালিনী, খাজনা পাওয়ার পর তুমি সেটা দিয়ে কি করবে? শোনা যায় সেই ঘটনার পর আর কেউ কখনো পৃথ্বীকে দেখেনি। হ্যাঁ, অবশ্য অনেক সময় অনেক মানুষ সেই মহলের আশেপাশে একটি পাগল লোককে ঘুরে বেড়াতে দেখেছে, যে নিজেই নিজের সাথে কথা বলে। খাজানা পাওয়ার পর তুমি সেটা দিয়ে কি করবে? খাজানা পাওয়ার পর তুমি সেটা দিয়ে কি করবে? খাজানা পাওয়ার পর তুমি সেটা দিয়ে কি করবে? ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।